নমস্কার, আমি বিপ্লব ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা কোস্টাল কর্ণাটক ঘুরছি। আজকে আমরা গোকর্ণা এসছি। গোকর্ণা আপনাদেরকে দেখাবো। এর আগে দেখিয়েছিলাম আপনাদের ইয়ানা, সেটাও একটা ঐতিহাসিক ঘটনা ছিল, সেটা ব্যাখ্যা করেছি। যারা দেখেননি, লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর এবারে গোকর্ণা ত্রেতা যুগের কিছু ইতিহাস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস, সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো এবং দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা 50 কিলোমিটার দূরে এই ইয়ানা দেখে এবার গোকর্ণার দিকে যাচ্ছি। এখানে আমাদের মহেশদি 10 মিনিটের আমাদেরকে চায় ব্রেক দিয়েছে, চা বানাচ্ছে। চা বানাতে বানাতে আমরা বসে আছি। আজকে আর লাঞ্চ হবে না, কারণ লাঞ্চ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো দেরি হয়ে যাবে, সব কিছু দেখতে পারবো না। কিন্তু যেখানটায় বসে আছি, অপূর্ব সুন্দর একটা জায়গায় বসে আছি, দারুণ চারপাশটা। একটু বিকেল হলে এত সুন্দর লাগবে না? এখন একটু গরম লাগছে, একটু ম্যাগি বানাবে, চা বানাবে। এখান থেকে গোকর্ণা এখনও প্রায় 25 কিলোমিটার। আমরা অর্ধেক এসেছি, 25 কিলোমিটার এসেছি, আরও 25 কিলোমিটার বাকি আছে। লাঞ্চ তো করতে পারবো না, আগেই বললাম, তার জন্য ম্যাগি আর চা খাচ্ছি। ম্যাগিটা কিন্তু ভালো খেতে। এবার আমরা যাব ওম বিচ, তারপর ওখান থেকে মন্দির যাব। 235 টাকা বিল হয়েছে। যাক, ভালোই হয়েছে, ম্যাগিটা ভালো বানিয়েছে, বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছে। চাও খেয়েছি আমরা, চাটাও ভালো, পুরো গরুর দুধের চা ছিল, ভালো লেগেছে। মোট কথা পেট ভরে গেছে, এবার চলে যাই। আমার এইবারে সবচেয়ে কম বাজেটের লাঞ্চ হলো নাকি? কম বাজেটের লাঞ্চ। আমরা ওম বিচে এসে পৌঁছেছি। দেখো ডান দিকে একটা সুন্দর ক্যাফে আছে, নমস্তে ক্যাফে। রাস্তাটা খুবই ভালো ছিল না, অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা। ওম বিচটা দেখতে কিন্তু ঠিক এইরকমই হবে। এবার আমরা নিচে গিয়ে সচক্ষে দেখি। এটা হচ্ছে ওম বিচ গোকর্ণাতে। দেখুন চারদিকটা দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু পুরো ওম না, ওম যে লেখাটা আছে না, ওটাই কিন্তু এইটা। গোকর্ণার এই ওম বিচে বেশিরভাগই কিন্তু পাথরের জায়গা, প্রচুর পাথরের জায়গা, এবং অনেকে দেখছি সেই পাথরের উপরে উঠছে, পাথরের উপরে ফটোগ্রাফি করছে। আমি উঠে ড্রোন ওড়াচ্ছি। দেখুন ড্রোনের চোখে কি সুন্দর, একদম ওমটা কি সুন্দরভাবে ফুটে উঠছে। পুরো দেখুন রক ভর্তি, মানে পাথর ভর্তি পুরো বিচটাতে। এখান থেকে কিন্তু গোয়া বেশি দূর না, মাত্র 120 কিলোমিটার পরেই কিন্তু গোয়া আরম্ভ হয়ে যাবে। অনেকেই যখন গোয়া ঘুরতে আসে এখানেও থেকে শুরু করে অনেকে, সেটাও আপনারা করতে পারেন। আর ওদিকটা হচ্ছে ওম শেপ বলে, ওদিকটা ওম লাগে। তখন কি প্রচুর পাথর, যখন বেশি জল থাকে তখন এগুলো সব ভর্তি হয়ে যায়। খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। সমুদ্রে অনেক দিন পর আসলাম, সমুদ্রের কাছাকাছি। পুরী যাওয়া হয়নি, এবারও কিছুদিন পরে হয়তো পুরী যাব। ওম শেপটা পুরো বয়ে যাচ্ছে, জল কম আছে তবু বয়ে যাচ্ছে। জল কম আছে একদম ভাটা, নাহলে কিন্তু পরিষ্কার ওমটা বোঝা যায়। দেখুন এখানে বোটও যায়, 200 আছে, 300 আছে, যার থেকে যেরকম পাচ্ছে আর কি। 500 করে চাইবে, তারপরে যার থেকে যেরকম নেওয়া যায় দেখছি। আমি আর মলি দুজনেই রয়েছি আপাতত জলে, গোকর্ণার বিচে। ওম বিচে রয়েছে আমরা। ওখানে সব ফরেনাররা স্নান করছে। এগুলো সব আগেকার কোরালগুলো দেখুন কিরকম হয়ে গেছে, সব কোরাল, বেশিরভাগই কোরাল। সূর্য অস্ত যাচ্ছে ওদিকে প্রায়। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মন্দির যাচ্ছি। এখানটা খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। আবার তো অনেকটা পাহাড়ের দিকে উঠতে হবে, মানে পাহাড় সমুদ্র কম্বিনেশন। আমরা এখন বসে আছি একটা ক্যাফের নাম হচ্ছে নমস্তে ক্যাফে, ওম বিচের সামনে। এটা মলি যাওয়ার সময় মলির নজরে পড়েছিল। আমি ভেবেছিলাম যে ঠিক আসার সময় ঢুকবে, আর ঠিক তাই আসার সময় ঢুকে পড়েছে। এখানে চা অর্ডার দিয়েছি, চা খাচ্ছি। এখানকার মেন হচ্ছে এই বিচটা, আরও বিচ আছে, এগুলো দেখাবো আপনাদের। আর হচ্ছে মন্দিরটা। যারা চ্যানেলে নতুন
তারা একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ এরপরে ত্রেতা যুগের একটা বিখ্যাত ঘটনা নিয়ে আপনাদের কাছে আসবো, যেটা গোকর্ণাতে ঘটেছিল। এই বীচটার নাম হচ্ছে গোকর্ণা বীচ। এখানে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, কারণ গোকর্ণাতে 6টা বীচ আছে, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় বীচ। পুরোটা হচ্ছে 3 কিলোমিটার বীচ। এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে বীচটা 500 মিটার পর্যন্ত মোটামুটি ভিড় থাকে, তারপরে একদম ফাঁকা থাকে। কেউ যদি 1 কিলোমিটার হেঁটে চলে যান তাহলে ওখানে দেখবেন ফাঁকা থাকবে এবং ভালোই লাগবে। আর রাবণ শিব ঠাকুরের আত্মলিঙ্গ নিয়ে যাওয়ার সময় এখানে আর্নিক করতে দাঁড়িয়েছিল, সেটা এখান থেকে জানতে পারলাম। আর এই শিবের মন্দিরটা এখান থেকে 300 মিটার দূর। চলুন এবার সেই মন্দিরে আপনাদেরকে দেখাই এবং ঘটনাগুলো বলি। এটা হচ্ছে মা পার্বতীর মন্দির। মন্দিরের সাথেই তাম্রপাণি তীর্থ বলে এই জায়গাটাকে। এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে লোক অস্থি বিসর্জন করতে আসি। গোকর্ণাতে এই জায়গাটাকে দক্ষিণ কাশী বলা হয়। এখন আমরা রামতীর্থ মন্দিরে এসেছি। এখানে যে জলটা পড়ছে এটা 24 ঘন্টা 365 দিনই পড়ে। এখানে লোকে স্নান করে তারপরে উপরে মন্দির দর্শন করতে যায়। অয়নকালে ভগবান রাম রাবণের বধ করেছিল, তো ভগবান রামকে ব্রহ্মহত্যার দোষ লেগেছিল। দোষ কাটানোর জন্য তিনি এখানে আসেন এবং তপস্যা করে। এই জলটা দেখছেন, এটা খেলে যার শরীরে যা রোগ আছে সব দূর হয়ে যাবে। আর দূরে ওই দেখা যাচ্ছে একটা পাথরের উপর কোনো মেয়ের ছবি খোদাই করেছে। একজন বিদেশি এই খোদাইটা করেছিল, এটা খুব সূক্ষ্মভাবে করেছিল। এরপরে আমরা চলে যাই সেই শিব মন্দিরে। দেখুন, ঢুকতেই মন্দিরের সামনে বড় রথ। পেছনে আরেকটা রথ বানাচ্ছে মনে, হ্যাঁ আরো বড় রথ বানাচ্ছে একটা। গোকর্ণাতে শ্রী মহাগণপতি দেব মন্দিরে আমরা চলে এসেছি, মানে গণেশ ঠাকুরের মন্দিরে চলে এসেছি। চলুন দেখা যাক। আমরা যে গণেশ ঠাকুরকে দেখে অভ্যস্ত, তিনি সব সময় বসে থাকে আর তার 4 হাত থাকে, কিন্তু এখানে গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছে আর ওনার কিন্তু 2টো হাত। এটাও একটা আশ্চর্য। আপনারা তো জানেন রাবণ শিবের পরম ভক্ত ছিলেন। রাবণ শিবের আত্মলিঙ্গ পাওয়ার জন্য কঠোর তপস্যা করে এবং সেটা সে অর্জনও করে নেয়। তারপর সেই আত্মলিঙ্গকে সে লঙ্কা নিয়ে যাচ্ছিল, তখন সমস্ত ভগবান খুব ভয় পেয়ে যায়, কারণ রাবণ যদি লঙ্কাতে আত্মলিঙ্গটি স্থাপিত করে ফেলে তাহলে শিব ঠাকুরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। লঙ্কা যাওয়ার পথে যখন গোকর্ণার উপর দিয়ে যাচ্ছিল, ভগবান বিষ্ণু তখন সূর্যকে ডুবিয়ে সন্ধ্যা নামিয়ে আনে। আমরা সবাই জানি রাবণ একজন খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং সন্ধ্যা নেমে গেছে, এখন তাকে আর্নিক করতে হবে। আর তখন তিনি আত্মলিঙ্গটা ধরার জন্য কাউকে খুঁজছিল, কারণ সে আত্মলিঙ্গটা নিচে নামাতে পারবে না। শিব ঠাকুর আগেই বলে দিয়েছিল যে রাস্তায় যেতে যেতে তুমি যেখানেই আমাকে রাখবে সেখানেই কিন্তু আমি প্রতিষ্ঠা হয়ে যাব। তখন গণেশ ঠাকুর ছোট ব্রাহ্মণ রূপে রাবণের সামনে এসে হাজির হলো এবং রাবণ তাকে আত্মলিঙ্গটা ধরিয়ে আর্নিক করতে যায়। আর গণেশও বলে রাখে, আমি তোমায় 3 বার ডাকবো, তার মধ্যে যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি আত্মলিঙ্গটা নামিয়ে দেবো। তারপর রাবণ দেরি করাতে গণেশ 3 বার তাকে ডাকে এবং রাবণ না আসাতে গণেশ আত্মলিঙ্গটি নিচে নামিয়ে দেয়। আর পরে এসে রাবণ যখন দেখে তখন রেগে গিয়ে গণেশ ঠাকুরের মাথায় এমন জোরে থাপ্পড় মারে, তখন থেকেই গণেশ ঠাকুর এরকম আকৃতির হয়ে যায়। আমরা এখন রয়েছি মূল মন্দিরে, এর নাম হচ্ছে শ্রী মহাবালেশ্বর দেব মন্দির। আমরা ভেতরে দর্শন করে আসলাম, মলের কাছে শুনুন কেমন দর্শন হলো, কি দর্শন হলো। ভীষণ ভালো দর্শন হয়েছে। এই শিব ঠাকুরটা তো আপনারা জানেন নিচে আছে, পুরো লিঙ্গটা আমরা হাত দিয়ে স্পর্শ করে পুজো দিয়ে খুব শান্তি পেলাম। এখানে দুজনে বাপ বেটা দুজনে ধুতি পরেছে আর আমি সালোয়ার কামিজ পরেছি, এগুলো বাধ্যতামূলক, এগুলো করতেই হয়। একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি, যেটা অন্য সময় করা যায় না। রাবণ যখন আত্মলিঙ্গটি মাটি থেকে তুলতে পারলেন না, তখন তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং লিঙ্গটিকে ধ্বংস করার চেষ্টা করেন। সেই আঘাতে লিঙ্গটি
কিছু টুকরো হয়ে যায়। মূল লিঙ্গটি গোকর্ণেই রইল, আর 4টে টুকরো গিয়ে পরে সজেশ্বর, গুণেশ্বর আর ধরেশ্বরে। সবশেষে কাপড়ের অংশটা পড়েছিল মৃদেশ্বরে, যে জায়গাটা এখন মুরুদেশ্বর বলা হয়। এই 5টা মন্দিরই কিন্তু খুব পবিত্র তীর্থস্থান এই কর্ণাটকে। এই 5টা মন্দিরেই প্রচুর লোকের সমাগম হয় পুজো দেওয়ার জন্য এবং দর্শন করার জন্য। প্রসাদ নিতে যাচ্ছি, এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদের লাইন, এখানে প্রসাদ নিতে যাচ্ছি। এখানে হাত ধোয়ার জায়গা, মলিও হাত ধুচ্ছে, টোকেন দিচ্ছে, টোকেন দিল, থালা নিতে হচ্ছে, থালা। হ্যাঁ, মোবাইল বন্ধ, সব ভোগ খাচ্ছে। রাইস আর রসম, শুধু রাইস আর রসম ছেলেকেও দিয়েছে। থালাটা এখানে সব এঁটো ছাড়িয়ে ধুয়ে রাখতে হয়, ধুয়ে এখানে রাখতে হচ্ছে। গ্লাস আলাদা, বাটি আলাদা, এখানে রেখে দিচ্ছে সবাই। জল খাওয়ার জন্য ওখানে ব্যবস্থা আছে, জল খেতে পারে। খুবই সুন্দর সিস্টেম, খুব ভালো খেয়েছি। এবার আমরা গেটের দিকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা এখানে যাব, সেখানে গিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করবো। সাথে থাকুন, আমরা কত সুন্দর করে দেখাচ্ছি কর্ণাটকের পুরো কোস্টালটা। যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি, কিন্তু একটু সাথে থাকবেন। 8:30 পর্যন্ত দেবো, 7:30 থেকে 8:30 পর্যন্ত খাওয়া। এবার আমরা গাড়ির কাছে যাচ্ছি আর কি। ছেলে বেরিয়ে গেছে, আগে খেয়ে বেরিয়ে গেছে, ও খুব ভালো খেয়েছে। এ হচ্ছে গোকর্ণা বিচ, সমুদ্র, অনেক দূরে সমুদ্র অবশ্য। এর ভিতরেই হচ্ছে মন্দিরটা, একদম সোজা মন্দির। আমরা এখন যাচ্ছি হন্যাপাড়া। এই রাত্রিবেলা আমরা ঢুকলাম এখানে ল্যাভেন্ডার এলিট, আর এর পাশে হচ্ছে সিপাল কুইসিন রেস্টুরেন্ট আছে, আবার ওখানে ভেজও আছে, উৎসব ভেজ রেস্টুরেন্ট। এই হাই রোডের পাশেই, একদম হাই রোড যাচ্ছে 66, তার পাশে এইটা। খুব ভালো রিভিউ আছে দেখে আমরা আসলাম। এখান থেকে কালকে আমরা বোটিংয়ে যাব, বোটিং করে তারপরে মুরুদেশ্বর যাব। এখানে রিসেপশন, ল্যাভেন্ডার এলিট। ঢুকেই হচ্ছে ওয়াশরুম আছে, ঠিক আছে। তারপরে আছে একটা আলমারি আছে, এই যে বড় কাচ দিয়ে ড্রেসিং টেবিল মতো করা, আর টিভি আছে, আর একটা ছোট্ট টেবিল মতো করে রেখেছে, 2টো চেয়ার, আর বিশেষ কিছু নেই এখানে। আর খাট একটা এক্সট্রা কট দেবে, বিশেষ কিছু নেই। আর বাথরুম তো সামনেই আছে। আমরা কোস্টাল কর্ণাটক ঘুরছি। আমাদের এই কোস্টাল কর্ণাটকের ভিডিও আপনারা খুব কম পাবেন বাংলাতে। আমরা চেষ্টা করছি সেই জিনিসগুলো তুলে ধরার। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোস্টাল কর্ণাটক খুব ভালো জায়গা এবং খুব ঘুরতে আমাদের খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন এবং খুব ভালো থাকবেন। নমস্কার।